আজকে আলোচনা করব আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যেখানটায় অবস্থান করছে, যে রাশিতে অবস্থান করছে, ঠিক সেখান থেকে কোন ভাব আপনার অর্থ বৃদ্ধিতে সাহায্য করবে। দেখুন, এখানে আমি একটা উদাহরণের সাহায্যে একটু বলার চেষ্টা করব। মনে করা যাক কারোর লগ্ন ধনু, আপনার যে কোনো লগ্ন হতে পারে, এবং আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যে কোনো একটা রাশিতে অবস্থান করবে। সে লগ্ন থেকে আপনার যে কোনোভাবেই থাকতে পারে, সপ্তম ভাবে থাকতে পারে, অষ্টম ভাবে থাকতে পারে, চতুর্থ ভাবে থাকতে পারে, এরকম যে কোনো একটা ভাবে শুক্র গ্রহ অবস্থান করতে পারে। এবার শুধু দেখতে হবে যে শুক্র থেকে নবম ভাবটা কোন জায়গায় আপনার পড়ছে, অর্থাৎ লগ্ন থেকে কোন ভাবে পড়ছে। ধরুন আপনার লগ্ন এখানে ধনু লগ্ন, আমি একটা উদাহরণের সাহায্যে বলার চেষ্টা করছি। তো শুক্র এখানে কর্কট রাশিতে বসে আছে। তাহলে কর্কট রাশি থেকে যদি নবম ঘর গোনা হয়, তাহলে সেটা মীন রাশিতে গিয়ে পড়ে। এবার লক্ষ্য করুন যে লগ্ন থেকে কোন ভাব পড়ছে। লগ্ন থেকে কিন্তু চতুর্থ ভাবটা পড়ছে। শুক্র যেখানে অবস্থান করছে সেখান থেকে 9th হাউস পড়ছে মীন রাশিতে, যেটা আপনার লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব পড়ছে। তো এইখানে কিন্তু আপনার অর্থ বৃদ্ধির রহস্যটা লুকিয়ে আছে। তা চতুর্থ ভাব থেকে কি বিচার করি আমরা? এডুকেশন বিচার করি, মায়ের জায়গাটা বিচার করা হয়, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ, এই সকল ক্ষেত্রের জায়গাটা কিন্তু মোটামুটিভাবে চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি। তাহলে এখানে যত মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা যাবে, আপনি এডুকেশন যত বাড়াতে পারবেন, তত কিন্তু আপনার অর্থ বৃদ্ধি হতে শুরু করবে। চতুর্থ ভাব থেকে কিন্তু আমাদের পরিবারকেও নির্দেশ করে। তাহলে পরিবারের সকলের সাথে যত আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, এখান থেকেই কিন্তু আপনার অর্থ বৃদ্ধির হওয়ার পথটা শুরু হয়ে যাবে। তো এরকমই মনে করুন যে লগ্ন থেকে সপ্তম ভাবে আপনার শুক্র রয়েছে। শুক্রটাকে যদি এক ঘর পিছিয়ে দেই, তাহলে মিথুন রাশিতে চলে যাবে শুক্র। তা সেখান থেকে নবম ভাবটা পড়বে কিন্তু আপনার লগ্নের থার্ড হাউস, অর্থাৎ কুম্ভ রাশিতে গিয়ে নবম ঘরটা এসে পড়বে। তাহলে তৃতীয় ভাব কি নির্দেশ করে? তৃতীয় ভাব নির্দেশ করে আপনার কমিউনিকেশন, আপনার প্রতিবেশী, ভাই বোন, আপনার উদ্যম, চেষ্টা এবং পরাক্রম, এগুলো আমরা থার্ড হাউস থেকে বিচার করে থাকি। তাহলে আপনি মানুষের সাথে যত কমিউনিকেশন ভালো রাখতে পারবেন, যোগাযোগ ভালো রাখতে পারবেন, ভাই বোনের সাথে যত সুন্দরভাবে আপনি আচরণকে সুন্দর রাখতে পারবেন, আপনি যত চেষ্টা বাড়াবেন, আপনার বল বাড়াবেন, আপনার ইচ্ছা শক্তিকে বাড়াবেন, সেখান থেকে কিন্তু আপনার অর্থের উন্নতি শুরু হয়ে যাবে। তো মনে করা যাক শুক্র বৃষ রাশিতে রয়েছে আপনার লগ্ন সাপেক্ষে। তাহলে বৃষ রাশি থেকে নবম ভাবটা কোথায় পড়ছে? ঠিক আপনার সেকেন্ড হাউসে। অর্থাৎ বৃষ রাশিতে যদি আমি শুক্রকে স্থাপন করি, সেখান থেকে 9 ঘর গোনার পরে সেটা মকর রাশিতে এসে নবম ভাবটা পড়ছে, যেটা আপনার লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউস পড়ছে। তাহলে সেকেন্ড হাউস কি? সেকেন্ড হাউস হচ্ছে আপনার বাক্য, আপনার কথাবার্তা, আপনার পরিবার পরিজন, আপনার ফুড হ্যাবিট। তাহলে এই জায়গা থেকে কিন্তু আপনার অর্থ বৃদ্ধির জায়গাটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা, কথাবার্তার দিক থেকে ভীষণ সংযত থাকা বা কথাবার্তা বুঝে বলা, আপনার বাক্য যত সুন্দর হবে তত কিন্তু আপনার অর্থ বাড়তে শুরু করবে। পরিবার পরিজনের সকলের সাথে একটা মিলেমিশে চলার চেষ্টা করা, এবং দ্বিতীয় ভাব থেকে কিন্তু আপনার ফুড হ্যাবিট, খাবার, অর্থাৎ খাবারের অভ্যাসটা যত আপনি সঠিকভাবে করতে পারবেন, আপনার কিন্তু অর্থ ধীরে ধীরে বাড়তে শুরু করে দেবে। মনে করা যাক আপনার শুক্র মেষ রাশিতে বসে আছে। তাহলে সেখান থেকে নবম ভাবটা কোথায় পড়বে? একদম সরাসরি আপনার লগ্নভাবে পড়বে। অর্থাৎ মেষ রাশি থেকে যদি 9th হাউস গুনি, সেটা কিন্তু আপনার ধনু রাশিতে এসে পড়বে। যেখানটা আমি একটা উদাহরণের সাহায্যে বলেছি, ওখানে একটা লগ্নকে আমি দেখিয়েছি। তো লগ্ন কি? লগ্ন মানে স্বয়ং আপনি। তাহলে আপনি নিজেকে যত সুন্দরভাবে করে তুলতে পারবেন, বা নিজের পার্সোনালিটি বলুন, নিজের প্রেজেন্টেশন বলুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা বলুন, নিজেকে যতটা সুন্দর আপনি গড়ে তুলতে পারবেন, আপনার অর্থ কিন্তু তত বৃদ্ধি পেতে শুরু করবে। এবারে মনে করুন শুক্র আপনার মীন রাশিতে বসে আছে।
তাহলে ওখান থেকে নবম ভাবটা কিন্তু আপনার লগ্নের দ্বাদশ ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে এসে পড়বে, যেটা আপনার লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবটা চলে আসবে। তাহলে দ্বাদশ ভাবটা কি? দ্বাদশ ভাব থেকে আমরা বিদেশ বিচার করি, দ্বাদশ ভাব থেকে হসপিটাল বিচার করি, দ্বাদশ ভাব থেকে আমরা বিছানা বা শয্যা বিচার করি। তাহলে আপনার বিছানা যত সুন্দর গুছিয়ে রাখবেন, যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং মানে কোনো মলিন চাদর বিছানায় পাতবেন না, বা খুব সুন্দর করে বিছানাটাকে সাজিয়ে রাখা, এবং বিদেশ যাত্রার সাথে কোনো কাজের সাথে আপনি যুক্ত হতে পারেন, হসপিটালের সাথে যুক্ত কোনো কর্মের সাথে যুক্ত হতে পারেন। তো এইখান থেকে কিন্তু আপনার অর্থ বৃদ্ধির যোগটা রয়েছে। মনে করা যাক আপনার শুক্র কুম্ভ রাশিতে রয়েছে, তাহলে কুম্ভ রাশি থেকে নবম ভাবটা পড়ছে কোথায়? আপনার লগ্নের একাদশ ভাব অর্থাৎ তুলা রাশিতে পড়ছে, যেটা লগ্ন থেকে আপনার একাদশ ভাব বিচার করা হয়। তাহলে একাদশ ভাব থেকে কি? বন্ধু বান্ধব, আপনার বড় দাদা, বড় দিদি এবং সোশ্যাল সার্কেল। তাহলে এই ক্ষেত্রগুলোতে যত আপনি সুন্দর আপনার ব্যবহারকে রাখতে পারবেন, যত কমিউনিকেশন ভালো তৈরি করতে পারবেন, এই সকল ক্ষেত্রের জায়গাটা আপনার কিন্তু অর্থ বৃদ্ধি করতে সহায়তা করবে। তো মনে করা যাক শুক্র মকর রাশিতে বসে আছে, তো আপনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় বসে আছে, তাহলে সেখান থেকে নবম ভাবটা হবে আপনার কর্মস্থল অর্থাৎ দশম ভাব। তাহলে কর্মস্থলে আপনি যত সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, আপনি কর্মে যত মনোযোগ বাড়াতে পারবেন, কর্মে যত পারফেকশন আনতে পারবেন, সেখান থেকেই কিন্তু আপনার অর্থ বৃদ্ধি হতে শুরু করবে। মনে করা যাক আপনার লগ্নে, অর্থাৎ এখানে আমি ধনু লগ্ন দিয়ে একটা উদাহরণ দিয়েছি, আপনার লগ্ন যে কোনো একটা লগ্ন হতে পারে 12টা রাশির মধ্যে। তাহলে লগ্নে যদি আপনার শুক্র অবস্থান করে, তাহলে শুক্র থেকে নবম ভাবটা নবম ভাবেই পড়বে, অর্থাৎ সিংহ রাশিতে পড়বে ধনু লগ্নের সাপেক্ষে। তাহলে নবম ভাব কি? নবম ভাব হচ্ছে পিতা, গুরুজন ব্যক্তি বা গুরু, হায়ার এডুকেশন। তাহলে আপনি যত উচ্চ বিদ্যা গ্রহণ করতে পারবেন, সেখান থেকে আপনার অর্থ বৃদ্ধি হবে। যত আপনি গুরুজনদের সাথে ভালো আচরণ রাখতে পারবেন, পিতা কিংবা পিতৃস্থানীয় ব্যক্তির সেবা শুশ্রূষা করা বা তাদের সাথে ভালো আচরণ রাখতে পারবেন, ততই কিন্তু আপনার অর্থের উন্নতি ধীরে ধীরে শুরু হয়ে যাবে। এবং নবম স্থান যেহেতু দূরকে বোঝায়, আপনার ভাগ্য দূরেও তৈরি হয়ে যেতে পারে এবং জন্মস্থান থেকে দেখা গেল যে দূরে গিয়ে আপনার ভাগ্য প্রতিষ্ঠিত হয়ে গেল। এবারে মনে করুন যে আপনার লগ্ন থেকে দ্বাদশভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে শুক্র বসে আছে, এই জন্মছকটার উদাহরণ হিসাবে। তাহলে সেখান থেকে নবম ভাবটা আপনার কোথায় পড়বে? অষ্টম ভাবে গিয়ে নবম ভাবটা কিন্তু পড়বে। তাহলে অষ্টম ভাব হচ্ছে একটা সিক্রেট ভাব, গোপনীয়তার ভাব, বাধা বিঘ্নতার ভাব। কিন্তু অষ্টম ভাব যেহেতু গোপনীয়তার ভাব, তাই আপনি যদি কাউকে অর্থ ডোনেট করেন, তো সেখানে আপনার অর্থটা অবশ্যই কিছুটা লুকিয়ে করা উচিত। আপনি কাউকে কোনোভাবে সাহায্য করছেন, সেটা লুকিয়ে করা উচিত। অষ্টম ভাব হচ্ছে একটা সিক্রেট ব্যাপার, তন্ত্র মন্ত্র জ্যোতিষ শাস্ত্র, কোনো রিসার্চ, পিএইচডি বলুন, সায়েন্টিস্ট বলুন, এই সকল ক্ষেত্র থেকে কিন্তু আপনার অর্থ বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। ম্যানুফ্যাকচারিং করা, আরও অনেক কারকতা অষ্টম ভাবে রয়েছে, আমি কয়েকটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করলাম। তো মনে করা যাক শুক্র আপনার এই লগ্ন সাপেক্ষে তুলা রাশিতে শুক্র রয়েছে, অর্থাৎ একাদশ স্থানে শুক্র রয়েছে। তাহলে সেখান থেকে নবম ভাবটা আপনার কোথায় পড়ছে? একেবারে মিথুন রাশিতে পড়ছে, যেটা লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব। তাহলে সপ্তম ভাব থেকে কি বুঝি? সপ্তম ভাব থেকে আমরা বিজনেস পার্টনার, স্বামী স্ত্রী, এই জায়গাগুলোকে বিশেষ করে বুঝি, ব্যবসা বুঝি। তাহলে ব্যবসার মাধ্যমে আপনি সফল হতে পারেন, বিজনেস পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা এবং স্বামী স্ত্রীর মধ্যেও সুসম্পর্ক বজায় রাখতে পারলে খুবই ভালো হয়। যত এগুলো করা যাবে আপনার অর্থ কিন্তু বৃদ্ধি হতে সাহায্য করবে। মনে করা যাক শুক্র আপনার কন্যা রাশিতে বসে আছে, অর্থাৎ লগ্ন সাপেক্ষে দশম ঘরে বসে আছে। তাহলে সেখান থেকে আপনার লগ্নের সেখান থেকে মানে শুক্র থেকে নবম ভাবটা আপনার বৃষ রাশিতে গিয়ে পড়বে। তাহলে আপনার লগ্ন সাপেক্ষে কিন্তু ষষ্ঠ ভাবে গিয়ে পড়বে। তাহলে ষষ্ঠ ভাব কি? ষষ্ঠ ভাব হচ্ছে সেবার ভাব, পরিশ্রমের ভাব, একটা নিয়মানুবর্তিতার ভাব। তাহলে আপনি যত ডেলি রুটিন ফলো করতে পারবেন, টাইম টু টাইম কাজ করতে পারবেন, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা বা ব্যায়াম করা বা জিম করা
বা হালকা ব্যায়াম করতে পারেন, যোগাসন করতে পারেন। এগুলো কিন্তু আপনার অর্থ বৃদ্ধিতে সাহায্য করবে। অসহায় দরিদ্র মানুষকে সাহায্য করা, তাদেরকে খেতে দেওয়া বলুন, সেবা বলুন বা ডাক্তারি ফিল্ড বলুন, এই সকল ক্ষেত্র থেকে কিন্তু আপনার অর্থটা বৃদ্ধি পাবে। পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনার অর্থ বৃদ্ধি হওয়া শুরু হয়ে যাবে। তো মনে করা যাক আপনার শুক্র রয়েছে সিংহ রাশিতে। এই যে জন্মকুণ্ডলিটা আমি দিয়েছি, সিংহ রাশিতে যদি শুক্র থাকে তাহলে শুক্র থেকে নবম ভাবটা পড়বে কিন্তু মেষ রাশিতে, অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব। তাহলে পঞ্চম ভাব থেকে আমরা বুদ্ধিমত্তা, আপনি যত বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারবেন আপনার উন্নতি হবে। পঞ্চম ভাব হচ্ছে এডুকেশনের ভাব, হায়ার এডুকেশনও ধরতে পারেন। তো আপনি যত শিক্ষা অর্জন করতে পারবেন তত আপনার অর্থ বৃদ্ধি পাবে। পঞ্চম ভাব হচ্ছে প্রেম ভালোবাসার জায়গা। প্রেমের ক্ষেত্রে যতটা অনেস্টি দেখাতে পারবেন ততটাই ভালো। সন্তানের সাথে যতটা সুসম্পর্ক বজায় রাখতে পারবেন ততটাই ভালো। এরকম এক একটা ভাবের প্রচুর কারকতা আছে, আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম। এবার হয়তো বলতে পারেন ওখানে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহের কারকতা অনুযায়ীও কিন্তু আপনার অর্থ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। যে যে ভাবে শুক্র থেকে নবম ভাবটা পড়বে সেইভাবে যদি কোনো গ্রহ থাকে সেই গ্রহের কারকতা অনুযায়ী যে কর্মগুলো নির্দেশ করে। যদি রবি থাকে সরকারি ক্ষেত্র থেকে হতে পারে, পিতার সাহায্যে ভাগ্যোন্নতি হতে পারে। এইভাবে আর কি প্রত্যেকটা গ্রহের, আমি পরবর্তীকালে এই ভিডিওগুলো আনবো যে কোন গ্রহ কিসের থেকে আপনাকে অর্থ বৃদ্ধি করতে পারে যদি শুক্র থেকে নবমে কোনো গ্রহ থাকে। আরেকটা প্রশ্ন আসতে পারে, শুক্র থেকে নবম ভাবটা যদি পীড়িত হয়, শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট হয়, শত্রু যুক্ত হয়, তাহলে কি হতে পারে? তাহলে সেই জায়গাটা আপনার ডিস্টার্বটা বাড়বে। সেই জায়গাগুলোকে একটু প্রপার অ্যাস্ট্রোলজারের কাছ থেকে তার পরামর্শ নিয়ে একটু প্রতিকার বিধান করে নিতে পারলেই হবে। আমি এখানে উৎসটাকে বলার চেষ্টা করলাম। যতই বাধাবিঘ্নতা থাক, যতই ওই ভাবটা খারাপ থাক, যদি আপনি উৎসটা ধরতে পারেন তাহলে সেই জায়গাটায় যদি আপনি ফোকাসটাকে বাড়াতে পারেন, অবশ্যই কিন্তু আপনার বৃদ্ধি হতে শুরু করবে অর্থ। যদি ওখানে মেলিফিক কোনো গ্রহের প্রভাব থাকে বা ওই স্থানটা যদি দুর্বল হয়ে যায় বা নিচস্থ হয়ে গেল, দেখা গেল বা ওই ভাবের অধিপতি নিচস্থ হয়ে গেছে, পীড়িত হয়ে গেছে, তাহলে হয়তো একটু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তা বলে এটা নয় যে আপনি পাবেন না। ওখান থেকে কিন্তু আপনার অর্থ বৃদ্ধি অবশ্যই হবে। একটু হয়তো প্রতিকার বিধান করে নিতে হতে পারে। আমি এখানে অর্থের উৎসটা বলার চেষ্টা করলাম যে কোন জায়গাটার কাজ করলে আপনার অর্থ দিন দিন বাড়তে শুরু করবে। পরবর্তী ভিডিওতে আমি আনতে চলেছি যে শুক্র থেকে এমন একটা ভাব আছে যে অর্থটা আপনার থাকবে, অর্থাৎ সেভিংস হবে, খুব একটা খরচা হবে না, আপনি অর্থটা জমাতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব। তো আজকের মতন এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।